আপু, তুমি কি শুভ্রবরকে ভালোবাসো? রিদি মাত্রই একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে বিষম খেল সে। রিদি ইমনের দিকে রাগী চোখে তাকিয়ে কাঁচতে কাঁচতে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? তোমার গাইড। মানে? মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছে। সেখান থেকে একটাতে স্পষ্ট লেখা ছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটা শুনে রিদির কলিজা শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোর হিক্কা। রুম থেকে রাবেয়া এহেসান বেরিয়ে রিদিকে হিক্কা তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিল। রিদি এক নিঃশ্বাসে গলগল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া এহেসান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? হঠাৎ এমন হিক্কা উঠল কিভাবে? ইমন মশকরা করে পাশ থেকে ফোড়ন কাটল। গাইডের কথা শুনে রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন। গাইড মানে? রিদি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবিয়ার দিকে তাকিয়ে সত্যিটা ফাঁস করতেই যাবে, তার আগে রিদি পরিস্থিতি সামলাতে চিৎকার করে বলল, আম্মু, আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ একটু বানিয়ে দাও না। রাবেয়া এহেসান আর কিছু জিজ্ঞাসা না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতেই ইমন রিদির কানের কাছে ফিস ফিস করে বলল। আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে। রিদি চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে পড়ল। তুই আমার গাইড নিয়েছিস কোন সাহসে? হ্যাঁ, এক্ষুনি দে বলতেছি। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বললেন, হুম, অত সোজা নাকি? তোমার কাছে ওইগুলা গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম 1000 টাকা। রিদি ভুরু কুচকে বিস্ময় নিয়ে বলল। টাকা মানে? কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফায় হেলান দিয়ে আয়েশ করে বলল। মানে সোজা, কসকসে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আব্বুর হাতে চলে যাবে। আবার বোঝো ঠেলা। রিদি ভয়ে সজোরে একটা ঢোক গিলল। নিজের বাবার হাতে এই লেখাটা পড়া মানে আত্মাহুতি দেওয়া। সে আমতা আমতা করে কাঁদো কাঁদো গলায় বলল। এ ভাই, এতগুলো টাকা আমি কই পামু? ইমন পা নাচাতে নাচাতে বলল। সেটা কি আমি জানি? টাকা দাও, গাইড নাও। টাকা দিবা না তো অনলি বাস খাবার ঝাঁকা নাকা। রিদি এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল। ইমন, তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি আবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দেবো? রিদি বুঝল তার এই ঘাটতেরা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের কাছে সব ফাঁস করে দেবে। সে শেষমেশ বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকা এনে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো। তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল। বন্ডির পাশাও টাকা কামাও, বড়লোক হইবা আর সেলুট পাইবা। ইমন গাইড টেনে রিদিকে দিতেই রিদি ওটা একরকম ছিনে নিল। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাইডটা খুলে সে নামটার দিকে অপলক তাকিয়ে রইল, যেখানে 2 বছর আগে নিজের মনের সবটুকু আবেগ দিয়ে লিখেছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলেই ওর ভিতর কেমন জানি এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হয়। কেবল মন বলে মানুষটাকে কবে নিজের করে পাবে। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে রিদি সিঁড়ি দিয়ে আনমনে নিচে নামছিল। মনের অজান্তে সুর তুলে সে গান উঠালো। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শোনে। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো। মিলন হবে না কোনোদিনও। রিদি চমকে উঠে মাথা তুলে ডাইনিং রুমের দিকে তাকালো। আর তাকাতেই তার চোখ ছানা বড়া। সে কি সত্যিই দেখছে নাকি মনের ভুল? বারবার চোখের পলক ফেলল, কিন্তু দৃশ্যটা বদলালো না। সোফায় বসে থাকা মানুষটা রক্ত মাংসের। ডাইনিং রুমের সোফায় শুভ আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে বৃদ্ধি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোত্থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া এহেসান কণ্ঠস্বর এলো। তিনি চেঁচিয়ে বললেন, রিধি, তো শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা। ছেলেটা অনেক ক্লান্ত। আমি এখানে কিছু কাজ করছি। রিদি নিজের ভিতরে সবটুকু সাহস সঞ্চয় করে শুভ্রর সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল। আচ্ছা, ইয়ে, না মানে শুভ্র ভাই আপনি? শুভ্র সোফায় আয়েস করে হেলান দিয়ে বসে তার সেই চেনা গম্ভীর গলায় বলল। কেন?
আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীদের বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল। জরিনা সুন্দরী মানে কি বলছো বুড়ো? শুভ্র এবার বাঁকা হেসে বলল। চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগেই ইমন হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। হৃদি রাগে আর অপমানে কটমট করে শুভ্রর দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল। বুড়ো, আজকাল নিজের নামও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলল। জানতে চাইবি না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলল। বলো, তার সাথে আমি একটু দেখা করব। মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগী চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল। এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল। তার মানে তুমি এতক্ষণ এই বাদরাপুর গল্পে করছিলে? শুভ্র ধীর স্থিরভাবে মাথা নাড়ালো। ইমন এবার হৃদির দিকে ফিরে একগাল হেসে পৈশাসিক আনন্দ নিয়ে বলল। বাহ বাহ, মিস জরিনা সুন্দরী আপে কি চমৎকার নাম। তো জরিনা না দিয়ে যদি সকিনা সুন্দরী বলতে, তবে মনে হয় আরো বেশি মানে তো, তাই না প্রো? হৃদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল। বেয়াদব হয়ে গিয়েছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস তুই, হ্যাঁ? শুভ্র এবার সোজা হয়ে বসল। তার কণ্ঠস্বর মুহূর্তে বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল। ইমন যথেষ্ট ভদ্র আছে, অন্তত তোর মতো না যে ক্লাসের স্যারদের সাথে এমন সস্তা মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকীর্তি আর বেয়াদবির কথা আমি ফুপার কাছে বলবো। শুভ্রর কথা শুনে হৃদির কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তে শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যি আব্বুর কাছে সব বলে দেয়, তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদম মিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল। ভাইয়া, বিশ্বাস করেন আমি তো জাস্ট একটু মজা করেছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরো পাথরের মতো গম্ভীর করে বলল। মজা? সিরিয়াসলি? ক্লাসের স্যারদের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। হৃদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আব্বুর রাগের কথা মনে পড়তেই সে বুক ধকধকানি নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে মিনমিন করে বলল। প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না প্লিজ। বিশ্বাস করেন আমি আর কখনো এমন করবো না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। বাঁকা চোখে তাকিয়ে বলল। বলবো না? তাইতে আমার লাভ কি শুনি? শুনলাম ইমন নাকি তোর কাছ থেকে 1,000 টাকা খুশিয়েছে, তো আমি কি পাবো? হৃদি চোখ কপালে তুলে অস্পষ্ট স্বরে বলল। কি? ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে বসে পড়ল। এখন বল আমি কি পাবো? হৃদি এবার ইমনের দিকে রাগী চোখে তাকালো। মনে মনে যেন তাকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল। কি, আমার দিকে ওভাবে টাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার দুইটা গোপন সত্য আমি জেনে গেছি। এখনকার কথাটা বড় না বললেও আমি বলে দেব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। হৃদি বুঝল আজ সে গর্তে পড়েছে তো পড়েছে। আজ তো একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। হৃদি এবার নিরুপায় হয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল। আচ্ছা বলেন কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি হেসে মোক্ষম বুদ্ধিটা দিল। ব্রো, তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয়ই শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো আপুকে দিয়ে পাটে পাও আর চুলটা নাও, দেখবে খুব আরাম পাবে। এর থেকে বড় শাস্তি আর হৃদিয়াপুর জন্য বড় অপমান আর কিছু হয় না। হৃদির চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রের প্রশ্রয় দেখে সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরো আয়েশ করে হেলান দিয়ে বসল। তারপর ইমনের দিকে তাকিয়ে দ্রুত হাসিতে বলল। তা খারাপ বলিসনি তুই। যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বলে শুভ্রর সামনে সেন্টার টেবিলের উপর আয়েশ করে পা দুটো তুলে দিল।
তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, মিস জরিনা সুন্দরী, শুনলেনই তো আপনার ভাই কি বলল। সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করেন তো। হৃদি বুঝল এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই দুই ভাই মিলে আজ ওকে কোণঠাসা করে ফেলেছে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। কাপা কাপা হাতে শুভ্রের শক্ত পায়ের উপর হাত রাখল সে। অতি অনিচ্ছায় শুভ্রের পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন হৃদির হাতের স্পর্শে সত্যি আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ডাইনিং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করেই শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটান হয়ে দাঁড়ালো। হৃদির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলল, হয়েছে, আর টিপতে হবে না। তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস তবে ফুপাকে বলতে হবে না, আমি নিজেই তোকে চড়িয়ে তোর সব কটা রাত ফেলে দেবো। কথাটা বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট করে ডাইনিং রুম পেরিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, কাজ শেষ, নিয়ে এসেছি। নিভান হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করলো, বস, মেয়েটার পুরো নাম তাসনিন রিদিকা, বাবা ইকবাল এহসান, মা রাবিয়া এহসান, ছোট ভাই ইমন। তাহসিন রিদিকা বর্তমান ঢাকা রাসউইক উত্তরা মডেল কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নিভান শান্তভাবে শুনল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে, তুই এখন যা। গার্ড চলে যেতেই নিভান সোফা থেকে উঠে ধীর পায়ে ব্যালকানিতে এলো। দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটল তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিন রিদিকা, আপনাকে মারার আগে দুই চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার। আপনি কোনো ক্ষেতের মূলা যে এই আরহান খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন। কথাটা বলেই নিভানের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোত্থেকে আনবি তা আমি জানি না, তবে যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নিভান একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, I want her in 3 days, otherwise I will kill every one of you. Do you understand? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল এহসান আর রাবেয়া এহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করেছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। রীতি দূর থেকে দেখলো শুভ্র একেবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমিষেই বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরদিন সকালে হৃদির ঘুম ভাঙল পাখির কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কচলাতে কচলাতে আলমোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি, কিন্তু ডাইনিং রুমে তাকাতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ডাইনিং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবার মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছে মামা সোহান চৌধুরী আর মামি শাহেরা চৌধুরী, আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রা হৃদিকে দেখা মাত্রই একগাল হেসে দৌড়ে এলো। কি রে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার উপর উঠে গেছে। হৃদি বিস্ময় নিয়ে ডাইনিং রুমের দিকে ইশারা করে বলল, তোরা তোরা কখন এলি? সকাল সকালই চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ ভারিক্কি গলায় হৃদিকে ডাক দিলেন। রিদিমা, এদিকে আয় তো। হৃদি একটু ঘাবড়ে গেল। সবার মুখ কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল,
আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন। ওয়ালাইকুম আসসালাম। আয় মা, আমার পাশে এসে বস। হৃদি গুটি গুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশে সোফায় বসল। সোহান চৌধুরী পরম মমতায় হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ডাইনিং রুমে এখন পিনপতন নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ হৃদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি? সোহান চৌধুরীর রহস্যময় কথার মাথামুন্ডু কিছুই হৃদি বুঝল না। সে ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কি বলছো মামা? আমি তো তোমারই মেয়ে, ছোটবেলা থেকেই তো তোমার মেয়ে হয়ে বড় হয়েছি। সোহান চৌধুরী মৃদু হাসলেন। সেই হাসিতে গভীর কোনো সংকল্প লুকিয়ে আছে। তিনি মাথা নেড়ে বললেন, না রে মা, আমি সেই মেয়ে হওয়ার কথা বলিনি। আমি তোকে একেবারে পাকাপাকিভাবে আমাদের বাড়ির মেয়ে করে নিতে চাইছি। সোহান চৌধুরীর এই ঘোরালো কথা শুধু হৃদির নয়, ওর বাবা ইকবাল এহসানও ঠিক ধরতে পারলেন না। তিনি ভুরু কুঁচকে অবাক হয়ে বললেন, ভাই সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? সোহান চৌধুরী এবার হৃদির মাথায় স্নেহের হাত রেখে সরাসরি ইকবাল এহসানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বলতে চাইছিলাম ইকবাল, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আমার ছেলে শুভ্রের সাথে হৃদির মার বিয়ে দিতে চাই। মুহূর্তের মধ্যেই পুরো ডাইনিং রুমে যেন এক বিদ্যুৎ খেলে গেল। হৃদি অবাক হয়ে সোহান চৌধুরীর দিকে তাকালো। হঠাৎ এইভাবে পাথরের মতো জমে গেলেন ইকবাল এহসান। সোহান চৌধুরী আবারও পরিষ্কার গলায় ইকবাল এহসানের উদ্দেশ্যে বললেন, অনেক ভেবে দেখলাম ইকবাল, নিজের মধ্যেই এমন গুণবতী আর আপন মেয়ে থাকতে কেন বাইরে যাব। তাই তোমার বোন আর আমি ঠিক করেছি হৃদির সাথে শুভ্রের বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? ইকবাল এহসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খুশিতে আর বিস্ময়ে তিনি কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই মাঝখান থেকে ইমন ফোড়ন কেটে বলে উঠল, রাজি হবে না মানে? 100% রাজি হবে। কারণ আমার আপুও তো শুভ্র ভাইকে সেই কবে থেকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে পেতে আবার সমস্যা কি? মুহূর্তের মধ্যেই ডাইনিং রুমে সব কটা চোখ ইমনের উপরকে স্থির হলো। হৃদি লজ্জায় আর ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। ইকবাল এহসান ইমনের কথা শুনে থতমত খেয়ে বললেন, কি বলছিস এসব? ইমন দম্বার পাত্র নয়। সে আরো উৎসাহ নিয়ে বলল, আরে হ্যাঁ আব্বু, তোমার এই একমাত্র আদরের মেয়ে শুভ্র বুড়োকে আগে থেকেই ভালোবেসে এসেছে। বিশ্বাস না হলে আপুকে জিজ্ঞেস করো। হৃদি পাগলের মতো নাসূচক মাথা নাড়াতে যাবে তার আগে ইকবাল এহসান গম্ভীর অথচ নরম গলায় হৃদির দিকে তাকিয়ে বললেন, রিদি, আমি জানি তুই কখনো মিথ্যা বলিস না, এমনকি আমার কাছে কোনো কিছু কখনো বানিয়েও বলিস না। ইমন যা বলছে তা যদি সত্যি হয় তবে নির্দ্বিধায় বল মা, কোনো সমস্যা নেই। হৃদি মাথা নিচু করে ফেলল। তার হাত দুটো থরথর করে কাঁপছে। বুকের ভিতরটা যেন ড্রাম পেটাচ্ছে। ঠিক তখনই চরম সংকটের মুহূর্তে শুভ্রা হৃদির একদম গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, কিরে, সাহস করে বলেই দে, ভালোবাসার মানুষটাকে এভাবে হাতের নাগালে পেতে যাচ্ছিস। এই সুযোগ হাতছাড়া করিস না। এরকম সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না রে। শুভ্রার কথাগুলো হৃদির কানে যেন মন্ত্রের মতো কাজ করলো। তার ভিতর হঠাৎ এক অদ্ভুত জেদ আর সাহস চেপে বসল। যেই মানুষটার জন্য সে বছরের পর বছর মনে মনে কেঁদেছে, আজ তাকে পাওয়ার রাস্তাটা এতটা পরিষ্কার। হৃদি এক মুহূর্ত আর দ্বিধা করল না। বুক ভরে শ্বাস নিয়ে মাথা তুলে সরাসরি ইকবাল এহসানের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, জি আব্বু, আ- আমি আমি ভালোবাসি শুভ্র ভাইকে। কথাটা বলেই হৃদি লজ্জায় আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। এক দৌড়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং রুমে তখন হাসি রোল পড়ল। ইকবাল এহসান হাসতে হাসতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, যেখানে আমার মেয়ে আগে থেকে আপনার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছি সেখানে আমি কিভাবে না বলি। তাছাড়া শুভ্রের মতো এমন হীরা জহরত ছেলে জামাই হিসেবে পেতে ভাগ্য লাগে। আমি এই প্রস্তাবে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ্র আর হৃদির বিয়ে হয়ে গেল। রাত এখন গভীর। হৃদি লাল টকটকে বেনারসি শাড়ি পরে ফুলসজ্জার খাটে জড়সড় হয়ে বসে আছে। এটা শুভ্রের রুম। চারিদিকে রজনীগন্ধা তীব্র ঘ্রাণ।
কিন্তু হৃদির সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র তাকে পছন্দ করে না, এটা জেনেও সে জেদ করে বিয়েটা করলো। শুভ্র কি তাকে আদৌ মেনে নেবে? ভাবতেই হৃদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। হৃদি ভয়ে চোখ তুলে তাকিয়ে দেখলো শুভ্র ভিতরে ঢুকছে। পরনে বিয়ের জমকালো শেরওয়ানি, চুলগুলো কিছুটা আলুথালু। শুভ্রকে দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে ভাবল এই বুঝি শুভ্র তেড়ে এসে তার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলবে,